হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর আজকের লেকচার ভিডিওতে আমরা আলোচনা করব সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা এই সম্পর্কিত বিস্তারিত বিষয়বস্তু জানবো। তো চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো প্রথমেই আসি আমাদের এসডিএলসি কি। দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল ইজ এ স্ট্রাকচার্ড প্রসেসেস used by software engineers to design, develop, test and maintain high quality software efficiently। আচ্ছা, তো সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল হইলো তোমার একটা সুসংগঠিত ও ধাপভিত্তিক প্রক্রিয়া যার মাধ্যমে আমরা সফটওয়্যারের পরিকল্পনা, ডিজাইন, উন্নয়ন, পরীক্ষা, প্রকাশ এবং প্রকাশের পর রক্ষণাবেক্ষণ করে থাকি। অর্থাৎ তোমার বলা যাইতে পারে যে সফটওয়্যার তৈরির শুরু থেকে একদম শেষ পর্যন্ত যেই ধাপগুলো অনুসরণ করা হয় ওই পুরো প্রক্রিয়াটাই হলো গিয়া তোমার হলো গিয়ে এই এসডিএলসি, তাই না? একদম সফটওয়্যার তৈরি শুরু থেকে একদম শেষ পর্যন্ত যে ধাপ অনুসরণ করা হয় এবং তৈরির পর ডিপ্লয়মেন্টের পর যে আমাদের যে মেইনটেনেন্স সেটাও তোমার এই এসডিএলসি এর আওতাভুক্ত। ইট প্রোভাইডস এ সিস্টেম্যাটিক ফ্রেমওয়ার্ক দ্যাট ডিফাইন্স দ্য ফেজেস ইনভলভড ইন বিল্ডিং সফটওয়্যার সিস্টেমস। এসডিএলসি সফটওয়্যার ডেভেলপমেন্টকে তোমার একটা সিস্টেমেটিক ফ্রেমওয়ার্ক প্রদান করে যাতে তোমার প্রত্যেকটা ধাপ সঠিকভাবে সম্পন্ন হয় এবং সফটওয়্যারটি একদম কোয়ালিটিফুল অর্থাৎ তোমার উচ্চমানের, নির্ভরযোগ্য কিংবা তোমার ব্যবহারযোগ্য হয়। তো এরপর আসি আমরা কে অবজেক্টিভসে। তো প্রথমের কে অবজেক্টিভস কি অর্থাৎ মূল উদ্দেশ্য কি? ইমপ্রুভ সফটওয়্যার কোয়ালিটি, সফটওয়্যারের গুণগত মান উন্নত করা হলো এটার মূল উদ্দেশ্য। তারপর আর কি কি আছে? এনশিওর সিস্টেমেটিক ডেভেলপমেন্ট, সফটওয়্যার উন্নয়নকে সুশৃঙ্খল পরিকল্পিত করা। রিডিউস প্রজেক্ট রিস্ক, প্রজেক্টের ঝুঁকি কমানো। ডেলিভার সফটওয়্যার উইদিন দ্য টাইম অ্যান্ড বাজেট, নির্ধারিত সময় এবং বাজেটের মধ্যে সফটওয়্যার ডেলিভারি করা। এছাড়াও আর কি বলা যায়? টিমের মধ্যে সমন্বয় তৈরি করা অর্থাৎ একটা টিম যেটা সফটওয়্যারটা ডেভেলপ করবে, যে ইঞ্জিনিয়ারের টিম, তার মধ্যে সমন্বয় তৈরি করা। এরপর তোমার উন্নয়ন প্রক্রিয়াকে স্বচ্ছ এবং একটা নিয়ন্ত্রিত প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসে। এগুলো হলো গিয়া তোমার এসডিএলসি এর উদ্দেশ্য। এরপর আসে আমরা এসডিএলসি কেন প্রয়োজন, আমরা যে এসডিএলসি করতেছি, এসডিএলসি কেন প্রয়োজন? ডেভেলপিং সফটওয়্যার উইথাউট এ স্ট্রাকচার্ড প্রসেসেস ক্যান লিড টু কনফিউশন, মিসকমিউনিকেশন অ্যান্ড প্রজেক্ট ফেইলার। যদি সফটওয়্যার তৈরির সময় কোনো নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ না করা হয় তাহলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। যেমন তোমার হইতে পারে, কি কি হইতে পারে? টিম সদস্যদের মধ্যে যোগাযোগের সমস্যা হইতে পারে, কাজের অসামঞ্জস্যতা হইতে পারে, সিস্টেমের ডিজাইন সমস্যা হইতে পারে, বিভিন্ন মডিউল ঠিকভাবে একত্রিত না হওয়া, এই টাইপের সমস্যা। তারপর প্রজেক্টে দেরি হওয়া, অনেক সময় তোমার দেখা যাইতে পারে এর কারণে তোমার পুরো প্রজেক্টটা ব্যর্থ হয়েছে। তো এই সকল সমস্যা এড়ানোর জন্যই তোমার এসডিএলসি ব্যবহার করা হয়। এখন আসি আমরা এসডিএলসি এর গুরুত্ব কি, ইম্পর্টেন্স অফ এসডিএলসি। এনশিওরস ডিসিপ্লিন অ্যান্ড সিস্টেমেটিক ডেভেলপমেন্ট, এটি উন্নয়ন প্রক্রিয়াকে ডিসিপ্লিন ও স্ট্রাকচার প্রদান করে। ইমপ্রুভস টিম কোঅর্ডিনেশন, টিমের মধ্যে ভালো সমন্বয় তৈরি করে। ডিফাইন্স ক্লিয়ার রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, প্রত্যেকটা সদস্যের দায়িত্ব স্পষ্টভাবে নির্ধারণ করে। হেল্পস ম্যানেজ টাইম, কস্ট অ্যান্ড রিসোর্সেস, সময়, খরচ এবং সম্পদ ব্যবস্থাপনাটা সহজ করে। রিডিউসেস ডেভেলপমেন্ট রিস্ক, তোমার প্রজেক্টের যে ঝুঁকি সেটা কমায়। আর কি করে? সফটওয়্যারের মানটাও উন্নত করে। তো এগুলো হলো গিয়ে তোমার এর ইম্পর্টেন্স। তো এর উদাহরণ দেখে নেব আমরা, একটা এক্সাম্পল সিনারিও দেখে নেব। তোমার if a project is divided among team members but there is no defined development processes। আচ্ছা, ধরো একটা সফটওয়্যার প্রজেক্টে তোমার কয়েকজন ডেভেলপার কাজ করতেছে কিন্তু ওনরা কি কোনো ধরনের নির্দিষ্ট কোনো প্রক্রিয়া ফলো করতেছে না, তখন কি হইতে পারে? ওয়ান ডেভেলপার মে স্টার্ট কোডিং ইমিডিয়েটলি, একজন ডেভেলপার সরাসরি কোড লেখা শুরু করলো। অ্যানাদার মে বিগিন রাইটিং টেস্ট কেসেস, আরেকজন কি করলো? টেস্ট কেস তৈরি করতে শুরু করে দিল। অ্যানাদার মে স্টার্ট ডিজাইনিং দ্য সিস্টেম, আরেকজন কি করলো? তোমার সিস্টেম ডিজাইন করতে লাগলো প্রথমেই। তো তখন কি হবে? তোমার এই সমন্বয়হীনতার ফলে কি হবে? ইনকনসিস্টেন্ট ডিজাইন, ডিজাইন অসামঞ্জস্যপূর্ণ হয়ে যাবে। ইন্টিগ্রেশন প্রবলেমস, বিভিন্ন মডিউল ইন্টিগ্রেশন সমস্যা হয়। প্রজেক্ট ডিলেস, প্রজেক্ট বিলম্বিত হয়। প্রজেক্ট ফেইলার, কখনো কখনো প্রজেক্ট তোমার ব্যর্থও হইতে পারে। Therefore, SDLC ensures all team members follow a structured sequence of activities। তো এসডিএলসি এই সমস্যাগুলো প্রতিরোধ করে এবং সব সদস্যকে একই ধাপ অনুসরণ করতে বাধ্য করে। তাইলে তোমার কি হবে? ব্যাপারটা আরো স্ট্রাকচার্ড হবে এবং সফটওয়্যারটা আরো ভালোভাবে তৈরি হইতে পারবে। তো এরপর আসে আমাদের এসডিএলসি এর মেজর যে ফেজ অর্থাৎ প্রধান যে ধাপগুলা সেইগুলা। তো এসডিএলসি মূলত তোমার 7টা প্রধান ধাপে বিভক্ত।
তো প্রথমে আছে আমাদের প্ল্যানিং এন্ড রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, এখানে তোমার প্ল্যান করা হয় এবং কি কি রিকোয়ারমেন্ট আছে সেটা দেখা হয়। এরপর আছে আমাদের ডিফাইনিং রিকোয়ারমেন্টস, তো দেখা হয় যে রিকোয়ারমেন্টটা আমরা ফুলফিল করতে পারবো কিনা। এরপর আসে আমাদের সিস্টেম ডিজাইনে, সিস্টেমটা কেমন হবে কি কি থাকবে সেটা ডিজাইন করা হয়। এরপর আসে আমাদের ডেভেলপমেন্টে অর্থাৎ কোডিং যে ফেজটা সেটা, তারপর কি করা হয় টেস্ট করা হয় যে আমি যেটা বানাইছি ওইটা কি ঠিক আছে কিনা। এরপর হলো গিয়ে তোমার বিভিন্ন জায়গায় ডিপ্লয় করা হয়, যেমন গুগল প্লে স্টোর হইতে পারে, আরো যেগুলো অ্যাপ স্টোর আছে সেগুলাই। এরপর আছে আমাদের মেইনটেনেন্স, এখন তোমার হচ্ছে গিয়া নিয়মিত ওইটারে আবার মেইনটেইন করতে হয়, কারণ হচ্ছে যে তোমার নতুন নতুন বাগ ধরা পড়তে পারে, আরো বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে। তো এই প্রত্যেকটা স্টেপ আমরা বিস্তারিত ভাবে দেখবো এই ভিডিওতে। These stages ensures that software is developed systematically and efficiently. এই ধাপগুলো অনুসরণ করলে সফটওয়্যার উন্নয়ন হয় তোমার সুশৃঙ্খল, দক্ষ এবং নিয়ন্ত্রিত। তো এরপর আসি আমরা ফেজ ওয়ানে। ফেজ ওয়ানে কি আছে আমাদের? প্ল্যানিং অ্যান্ড রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। প্ল্যানিং অ্যান্ড রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেজ ইন দ্য এসডিএলসি। তো এটা তোমার এসডিএলসি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, কারণ তোমার এখানে পুরো প্রজেক্টের যে ভিত্তি ওইটা এখানে তৈরি হয়। তো এখানে কি কি করা হয়? আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রজেক্ট অবজেক্টিভস, প্রজেক্টের লক্ষ্যটা নির্ধারণ করা হয়, যে তোমার এই প্রজেক্টটা যে তুমি বানাইতেছো ওইটার তো একটা লক্ষ্য থাকতে হবে, সেটা নির্ধারণ করা হয়। আইডেন্টিফাইং কাস্টমার রিকোয়ারমেন্টস, ক্লায়েন্টের প্রয়োজনীয়তা বোঝা, তুমি তো একটা সফটওয়্যার বানাইলেই হবে না, ক্লায়েন্ট কি কি চাইতেছে সেটাও দেখতে হবে। ডিটারমাইনিং টার্গেট ইউজার্স, সম্ভাব্য ব্যবহারকারী নির্ধারণ, যে কারা এটা ইউজ করবে, তারা কোন টাইপের জিনিসপত্র ব্যবহার করতে পছন্দ করতে পারে, এইগুলা ডিফাইন করা। আইডেন্টিফাইং সিস্টেম কনস্ট্রেন্টস, তোমার হলো গিয়ে সিস্টেমের সীমাবদ্ধতা চিহ্নিত করা। এছাড়া হইতে পারে কি তোমার ঝুঁকি বিশ্লেষণ করা কিংবা তোমার বাজেট ও সময় পরিকল্পনা করা। তো এই ধাপে অংশগ্রহণকারী কারা কারা থাকে? বিজনেস অ্যানালিস্ট, ক্লায়েন্ট এবং স্টক হোল্ডার্স এখানে থাকে। তো এই ধাপেই আমাদের আরেকটা কাজ করতে হয়, সেটা হলো গিয়ে আমাদের ফিজিবিলিটি স্টাডি। তো ফিজিবিলিটি স্টাডি কি? এ ফিজিবিলিটি স্টাডি এভালুয়েটস whether the project is practical and achievable। আচ্ছা, তো ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে আমরা নির্ধারণ করতে পারি যে এই প্রজেক্টটা বাস্তবায়নযোগ্য কিনা, আসলে যেটা কি প্র্যাকটিক্যালিটি আছে কিনা, একটা বানাইলেই তো হইলো না, তোমার সেটা প্র্যাকটিক্যাল কিনা সেটাও নির্ধারণ করতে হবে আমাদের। তো প্রথমে আছে আমাদের টেকনিক্যাল ফিজিবিলিটি। টেকনিক্যাল ফিজিবিলিটি কি? প্রয়োজনীয় প্রযুক্তি বা দক্ষতা আছে কিনা সেটা যাচাই করা। ইকোনমিক ফিজিবিলিটি, ইকোনমিক ফিজিবিলিটি কি? প্রজেক্টটি অর্থনৈতিকভাবে লাভজনক কিনা ওইটা বিশ্লেষণ করা। এরপর আছে আমাদের অপারেশনাল ফিজিবিলিটি। অপারেশনাল ফিজিবিলিটি কি? সিস্টেমটি তোমার বাস্তবে ব্যবহারযোগ্য কিংবা কার্যকর হবে কিনা ওইটা নির্ধারণ করা। এরপর হলো গিয়ে আমাদের শিডিউল ফিজিবিলিটি। শিডিউল ফিজিবিলিটি কি? প্রজেক্টটি তোমার নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব কিনা ওইটা যাচাই করা। তো এই ছিল মূলত আমাদের ফার্স্ট যে ফেজটা সেটা। এরপর আসি আমরা দ্বিতীয় ফেজে। এখানে আছে কি আমাদের ডিফাইনিং রিকোয়ারমেন্টস। ডিফাইনিং রিকোয়ারমেন্টস কি? ওয়ান্স রিকোয়ারমেন্টস আর কালেক্টেড অ্যান্ড অ্যানালাইজড দে আর ডকুমেন্টেড। এই ধাপে তোমার সংগৃহীত সব তথ্য ডকুমেন্ট আকারে সংরক্ষণ করা হয়। তো এই ডকুমেন্টটাকে আবার বলা হয় তোমার এসআরএস, সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। যত ধরনের ডকুমেন্ট আছে সেটা তোমার সংরক্ষণ করা হয়, আর এই সংরক্ষণের সিস্টেমটাকে বলা হয় তোমার এসআরএস। তো এসআরএস কি? এসআরএস হইলো তোমার একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেখানে সফটওয়্যারের সমস্ত প্রয়োজনীয়তা উল্লেখ করা থাকে। আমি আবার বলতেছি, এসআরএস কি? এসআরএস হইলো তোমার একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেখানে তোমার সফটওয়্যারের সমস্ত ধরনের প্রয়োজনীয়তা উল্লেখ করা থাকে। তো এসআরএস এ সাধারণত কি কি থাকে আমাদের? তো প্রথম আছে আমাদের ফাংশনাল রিকোয়ারমেন্টস। ফাংশনাল রিকোয়ারমেন্টস কি? এইটা বোঝায় যে তোমার সফটওয়্যারটা কি কি কাজ করতে পারবে বা কি কি ধরনের অপশন থাকবে এইটাই। তো এটা হলো গিয়া তোমার হলো গিয়া সিস্টেমের মূল যে কার্যক্রম সেটা নির্ধারণ করে। ধরো তোমার যদি একটা অনলাইন শপিং প্ল্যাটফর্ম হয়, যেমন দারাজ চিন্তা করতে পারো, তো ওইখানে কি কি করা যায়? ব্যবহারকারী তোমার অ্যাকাউন্ট তৈরি করতে পারবে, ব্যবহারকারী তোমার পণ্য সার্চ করতে পারবে, কার্টে পণ্য যোগ করতে পারবে, কিংবা তোমার অনলাইনে পেমেন্ট করতে পারে। এইগুলো হলো গিয়ে তোমার ফাংশনাল রিকোয়ারমেন্টস। এরপর আসে আমাদের নন ফাংশনাল রিকোয়ারমেন্টস। নন ফাংশনাল রিকোয়ারমেন্টস কি? সফটওয়্যারটি কিভাবে কাজ করবে ওইটা নির্ধারণ করে। সফটওয়্যারটা কিভাবে কাজ করবে ওইটা নির্ধারণ করে, যেমন তোমার হচ্ছে গিয়া সিস্টেমের রেসপন্স টাইম 2 সেকেন্ডের কম হইতে হইবে, সিস্টেমটা সব সময় অর্থাৎ 24/7 উপলব্ধ থাকতে হবে, সিস্টেমটা নিরাপদ হইতে হইবে, সহজে ব্যবহারযোগ্য হইতে হইবে। এরপর আসে আমাদের সিস্টেম কনস্ট্রেন্টস। সিস্টেম কনস্ট্রেন্টস হলো তোমার সীমাবদ্ধতা বা নিয়ম যা তোমার সফটওয়্যার তৈরির সময় অনুসরণ করতে হবে। যেমন তোমার ধরো এরকম বলে দেওয়া হলো যে তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভা বা পাইথনই তোমার ব্যবহার করতে হবে, কিংবা তোমার নির্দিষ্ট একটা অপারেটিং সিস্টেমে চলতে হবে, যেমন উইন্ডোজ বা হচ্ছে আইওএস।
এরপর তোমার হার্ডওয়্যার কনফিগারেশন ব্যবহার করতে হবে, যে ন্যূনতম এই হার্ডওয়্যার কনফিগারেশনটা থাকলে আমার এই অ্যাপসটা চলবে। এরপর আসে আমাদের হলো গিয়া নির্দিষ্ট বাজেট বা সময়সীমা মেনে চলতে হবে, এগুলো হলো গিয়া তোমার সিস্টেম কনস্ট্রেন্টস। এরপর হলো গিয়ে আমাদের ইউজার রিকোয়ারমেন্টস, অর্থাৎ তোমার ব্যবহারকারীর যে প্রয়োজনীয়তা, সেটা ব্যবহারকারীর দৃষ্টিকোণ থেকে সিস্টেমের প্রয়োজনীয়তা সেইটা এখানে ডিফাইন করবে। উদাহরণ হিসেবে বলা যায় যে ব্যবহারকারী যাতে তোমার সহজেই লগ ইন করতে পারে, ব্যবহারকারী নিজের প্রোফাইল নিজেই আপডেট করতে পারে যেন, ব্যবহারকারী পণ্য কিনতে পারে যেন, ব্যবহারকারী যে অর্ডারটা করছে সেটা যেন ট্র্যাক করতে পারে। তো এইটা সাধারণত তোমার ক্লায়েন্ট বা এন্ড ইউজারের চাহিদা অনুযায়ী তৈরি করা হয়। কি এটা সাধারণত তোমার ক্লায়েন্ট বা এন্ড ইউজারের চাহিদা অনুযায়ী তৈরি হয়। এরপর আছে আমাদের সিস্টেম ফিচার্স। সিস্টেম ফিচার্স কি? সিস্টেম ফিচার্স হলো তোমার সফটওয়্যারের প্রধান ফিচার বা সুবিধাগুলা। যেমন তোমার একটা ফুড ডেলিভারি অ্যাপের ক্ষেত্রে ওইখানে কি কি থাকতে হবে? রেস্টুরেন্ট লিস্টিং থাকতে হবে, অনলাইন অর্ডার সিস্টেম থাকতে হবে, তোমার রিয়েল টাইম অর্ডার ট্র্যাকিং সিস্টেম থাকতে হবে, কাস্টমার রিভিউ সিস্টেম থাকতে হবে। এই ফিচারগুলোই তোমার সফটওয়্যারকে ব্যবহারকারীদের কাছে কার্যকর কইরা গইরা তোলে। তো এরপর আসি আমরা এসআরএস এর গুরুত্বতে। এসআরএস এর গুরুত্ব কি? অ্যাক্টস অ্যাজ এ কন্ট্রাক্ট বিটুইন ক্লায়েন্ট অ্যান্ড ডেভেলপারস। এটা ক্লায়েন্ট এবং ডেভেলপারদের মধ্যে একটা চুক্তির মতো কাজ করে। এটা কি করে? ক্লায়েন্ট এবং যে ডেভেলপার আছে তাদের মধ্যে একটা চুক্তির মতো কাজ করে। প্রোভাইডস এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সিস্টেম। এটা সিস্টেম সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দেয়। সার্ভস অ্যাজ এ রেফারেন্স ফর ফিউচার ডেভেলপমেন্ট। ভবিষ্যতের উন্নয়নের জন্য রেফারেন্স হিসেবে ব্যবহৃত হয়। তো এইগুলো হলো কি এর গুরুত্ব। এরপর আসি আমরা ফেজ 3 তে আমাদের সফটওয়্যার ডিজাইন। ইন দিস ফেজ দ্য সিস্টেম আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন আর ক্রিয়েটেড বেসড অন দ্য রিকোয়ারমেন্টস। এই ধাপে তোমার সফটওয়্যার সিস্টেমের সম্পূর্ণ কাঠামোটা ডিজাইন করা হয়। এই ধাপে তোমার সফটওয়্যার সিস্টেমের সম্পূর্ণ কাঠামোটা ডিজাইন করা হয়। এর প্রধান কার্যক্রমগুলো কি কি? ডিফাইনিং সিস্টেম আর্কিটেকচার, সিস্টেম আর্কিটেকচার তৈরি করা, ডিজাইনিং ডাটা স্ট্রাকচার ডিজাইন করা, ডিজাইনিং ইউজার ইন্টারফেসেস, ইউজার ইন্টারফেসটা ডিজাইন করা, প্রিপেয়ারিং সিস্টেম মডেলস অ্যান্ড ডায়াগ্রামস, সিস্টেম মডেল তৈরি করা কিংবা তোমার ডায়াগ্রাম তৈরি করা। তো ডিজাইনের ধরন কি? এর ডিজাইনের ধরন দুই টাইপের হইতে পারে, একটা হলো গিয়ে তোমার এইচএলডি আর একটা হলো এলএলডি। এইচএলডি কি? হাই লেভেল ডিজাইন। এখানে কি হয়? তোমার সিস্টেমের সামগ্রিক কাঠামো বর্ণনা করা হয়। ওভারঅল সিস্টেম আর্কিটেকচার, এখানে তোমার সিস্টেমের সামগ্রিক কাঠামোটা বর্ণনা করে। এরপর আছে আমাদের লো লেভেল ডিজাইন। এখানে কি করা হয়? তোমার ডিটেইলড মডিউল ডিজাইন। এখানে তোমার প্রত্যেকটা মডিউলের বিস্তারিত ডিজাইন প্রদান করা হয়। দিস ফেজ ট্রান্সফর্মস রিকোয়ারমেন্টস ইনটু এ টেকনিক্যাল ব্লুপ্রিন্ট। তোমার এইটা হচ্ছে গিয়ে তোমার এই যে রিকোয়ারমেন্ট গুলো আছে ওইগুলোকে একটা ব্লুপ্রিন্টে রূপান্তর করে। তো এইখানে সাধারণত ব্যবহার করা হয় তোমার ইউএমএল ডায়াগ্রাম, ফ্লো চার্ট, ইয়ার ডায়াগ্রাম কিংবা তোমার ডাটা ফ্লো ডায়াগ্রাম, এটা ডিফাইন করার জন্য ব্যবহার করা হয়। এরপর আসে আমাদের ফেজ 4 ডেভেলপমেন্ট। এই ধাপে কি হয়? তোমার দিস ফেজ ইনভলভস দ্য অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন অফ দ্য সিস্টেম। এই ধাপে তোমার ডিজাইন অনুযায়ী প্রকৃত যে সফটওয়্যার সেটা তৈরি করা হয়। এই ধাপে কি হয়? ডিজাইন অনুযায়ী প্রকৃত যে সফটওয়্যার সেটা তৈরি করা হয়। এর প্রধান কাজ কি? রাইটিং প্রোগ্রাম কোড লেখা, ইমপ্লিমেন্টিং মডিউল তৈরি করা, ইন্টিগ্রেটিং কম্পোনেন্টস, বিভিন্ন কম্পোনেন্ট একত্রিত করা, ফলোইং কোড স্ট্যান্ডার্ডস, কোড রিভিউ করা কিংবা তোমার ভার্সন কন্ট্রোল ব্যবহার করা। তো এইগুলো হলো কি এর কার্যক্রম। তো ব্যবহৃত প্রযুক্তি কি কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন হতে পারে তোমার জাভা, পাইথন, সি প্লাস প্লাস, আরো যেগুলো আছে। আইডিস যেমন তোমার হচ্ছে ভিজুয়াল স্টুডিও, ইক্লিপস। তারপর তোমার আছে ভার্সন কন্ট্রোল সিস্টেম যেমন হচ্ছে গিট। এগুলো তোমার হলো গিয়ে টুলস। এটার ডেভেলপারস ফলো কোডিং গাইডলাইনস এন্ড বেস্ট প্র্যাকটিসেস ডিফাইন্ড বাই প্রজেক্ট ম্যানেজমেন্ট। তোমার এইখানে কি করা হয়? কোডাররা বিভিন্ন ধরনের গাইডলাইন এবং বেস্ট প্র্যাকটিস গুলা মাইনাস হলে, যেটা তোমার প্রজেক্ট ম্যানেজমেন্ট থেকে ডিফাইন করে দেওয়া হয় আগেই। এরপর আছে আমাদের ফেজ 5 অর্থাৎ তোমার টেস্টিং। এই ধাপে কি হয়? টেস্টিং এনশিওরস দ্যাট দ্য সফটওয়্যার ওয়ার্কস অ্যাকর্ডিং টু দ্য স্পেসিফাইড রিকোয়ারমেন্টস। টেস্টিং এর এই ধাপে তোমার সফটওয়্যার পরীক্ষা করা হয় যাতে নিশ্চিত হওয়া যায় যে সফটওয়্যারটা সঠিকভাবে কাজ করছে। তো টেস্টিং এর উদ্দেশ্য কি? অবজেক্টিভস কি? আইডেন্টিফাই বাগস এন্ড এরর্স, বাগ বা ত্রুটি শনাক্ত করা, এনশিওর সিস্টেম রিলায়েবিলিটি, সিস্টেমের নির্ভরযোগ্যতা নিশ্চিত করা, ভ্যালিডেট ফাংশনালিটি, ব্যবহারকারীর চাহিদা পূরণ হয়েছে কিনা সেটা যাচাই করা। তো টেস্টিং এর আবার ধরন আছে। প্রথম আছে আমাদের ইউনিট টেস্টিং, প্রত্যেকটা ছোট মডিউল পরীক্ষা করা হয় এই টেস্টিং এ।
এরপর আছে আমাদের ইন্টিগ্রেশন টেস্টিং, বিভিন্ন মডিউল একসাথে কাজ করছে কিনা সেটা পরীক্ষা করা হয়। এরপর হলো আমাদের সিস্টেম টেস্টিং, এখানে কি করা হয়, পুরো সিস্টেম পরীক্ষা করা হয়। এরপর আছে আমাদের অ্যাকসেপ্টেন্স টেস্টিং, ক্লায়েন্ট বা ব্যবহারকারী দ্বারা সিস্টেমটা গ্রহণযোগ্য কিনা সেটা যাচাই করা হয়। কি টেস্টিং গ্যারান্টিজ দ্য সফটওয়্যার মিটস ইউজার এক্সপেকটেশনস এন্ড কোয়ালিটি স্ট্যান্ডার্ডস। তো টেস্টিং কি করে, এটা বুঝাইতে পারে যে তোমার যে এটা ইউজার যে এক্সপেকটেশন আছে সেটা ফুলফিল করতে পারতেছে কিনা, কিংবা তোমার কোয়ালিটি স্ট্যান্ডার্ডটা ঠিক আছে কিনা। এরপর আসে আমাদের ফেজ 6 এর ডিপ্লয়মেন্টে। ডিপ্লয়মেন্ট কি, আফটার সাকসেসফুল টেস্টিং দ্য সফটওয়্যার ইজ রিলিজড টু দ্য ইউজার্স। টেস্টিং সফলভাবে যদি তোমার সম্পন্ন হয়, তাহলে তোমার সফটওয়্যার ব্যবহারকারীদের উদ্দেশ্যে প্রকাশ করা হয়। তো এখানে কি থাকে, অ্যাক্টিভিটিস কি থাকে, ইনস্টলিং দ্য সিস্টেম ইন দ্য প্রোডাকশন এনভায়রনমেন্ট, তোমার সফটওয়্যারটা ইনস্টল করা তোমার হলো গিয়া যে প্রোডাকশন এনভায়রনমেন্ট আছে সেখানে, কনফিগারিং সিস্টেম সেটিং, সার্ভার কনফিগারেশন করা, ট্রেনিং ইউজার্স, ব্যবহারকারীদের প্রশিক্ষণ দেওয়া, মনিটরিং সিস্টেম পারফরমেন্স, সিস্টেম যে পারফরমেন্স আছে, কর্মদক্ষতা আছে সেটা তোমার মনিটর করা। ডিপ্লয়মেন্ট মার্কস দ্য অফিসিয়াল রিলিজ অফ দ্য সফটওয়্যার প্রোডাক্ট। ডিপ্লয়মেন্টের মাধ্যমে তোমার সফটওয়্যারের প্রোডাকশন এনভায়রনমেন্টে চালু হয়। তো এই ছিল আমাদের ফেজ 6। এরপর আসে আমাদের ফেজ 7। ফেজ 7 কি, মেইনটেনেন্স। মেইনটেনেন্স বিগিনস ওয়ান্স দ্য সফটওয়্যার ইজ অ্যাক্টিভলি ইউজড বাই ক্লায়েন্টস। সফটওয়্যার ব্যবহারের পর এই ধাপটা মূলত তোমার শুরু হয়। তো মেইনটেনেন্সে কাজ করা হয় ফিক্সিং বাগস, তোমার বাগ ঠিক করা, আপডেটিং ফিচার্স, তোমার নতুন ফিচার যোগ করা, ইমপ্রুভিং সিস্টেম পারফরমেন্স উন্নত করা, অ্যাডাপ্টিং টু নিউ টেকনোলজিস, নতুন নতুন প্রযুক্তির সাথে মানিয়ে নেওয়া। তো এখন আবার হলো গিয়ে তোমার সিস্টেমের ধরন আছে। প্রথম আছে কি আমাদের কারেক্টিভ মেইনটেনেন্স, এখানে কি করা হয়, তোমার ত্রুটি বা বাগ ঠিক করা হয়। এরপর আছে আমাদের অ্যাডাপটিভ মেইনটেনেন্স, এখানে কি হয়, তোমার নতুন পরিবেশ বা প্রযুক্তির সাথে মানিয়ে নেওয়া যায় সেটা এখানে কার্যক্রম করা হয়। এরপর হলো কি আমাদের পারফেক্টিভ মেইনটেনেন্স, এখানে কি হয়, তোমার সিস্টেমের কার্যক্ষমতা উন্নত করা হয়। এরপর হলো কি আমাদের প্রিভেন্টিভ মেইনটেনেন্স, এখানে তোমার কি করা হয়, ভবিষ্যতের যে সমস্যা সেটা প্রতিরোধের জন্য কাজ করা হয়। তো মেইনটেনেন্স এনশিওরস দ্যাট দ্য সিস্টেম রিমেইনস এফিসিয়েন্ট এন্ড রেলিভেন্ট ওভার টাইম। এই মেইনটেনেন্স কি করে, যে তোমার সময়ের সাথে সাথে তোমার সিস্টেমটা যাতে তোমার এফিসিয়েন্ট এবং রেলিভেন্ট থাকে সেটা নিশ্চিত করা হয়। তো এসডিএলসির আমাদের একটু সামারি যদি বলতে চাই, এসডিএলসি আমাদের কি কি কাজ করে, সফটওয়্যার মান উন্নত করে, উন্নত প্রজেক্ট ম্যানেজমেন্টে কাজ করে, ঝুঁকি কমায়, ভালো টিম সমন্বয় তৈরি করে, সময় ও খরচ নিয়ন্ত্রণ করে, দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণের কাজকে সহজ করে। তো এর সামারি কি, the software development lifecycle provides a systematic approach to building software systems. তো সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল তোমার সফটওয়্যার উন্নয়নের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্ধতি। এখানে তোমার একটা সিস্টেমেটিক ফ্রেমওয়ার্ক দেয় যার মাধ্যমে সফটওয়্যারটা আরো ভালোভাবে এবং সিস্টেমেটিক ভাবে তৈরি করা যায়। তো এটি ব্যবহার করলে তোমার কি করা যায়, স্ট্রাকচার ডেভেলপমেন্ট, বেটার প্রজেক্ট ম্যানেজমেন্ট, ইমপ্রুভড সফটওয়্যার কোয়ালিটি, রিডিউস প্রজেক্ট রিস্ক, কিংবা তোমার এফিসিয়েন্ট টিম কোলাবোরেশন। অর্থাৎ তোমার সুশৃঙ্খলভাবে, দক্ষতার সাথে, কম ঝুঁকিতে এবং তোমার উচ্চ মান বজায় রাখা একটা সফটওয়্যার তৈরি করা যায়। ফলে তোমার প্রতিষ্ঠানগুলো নির্ভরযোগ্য, স্কেলেবল এবং রক্ষণাবেক্ষণযোগ্য একটা সিস্টেম তৈরি করতে সক্ষম হয়। তো এই ছিল মূলত আজকে আমাদের এসডিএলসি নিয়ে ভিডিও। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।